স্বাগত কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে। এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা শম্পা। রাজনীতিবিদদের কর্মকাণ্ড নিয়ে চুলচেরা বিশ্লেষণ, পাওয়া না পাওয়ার অভিযোগের তীর আর সমালোচনায় মুখর দেশের আমজনতা। তবে বাস্তবতা হচ্ছে এসব অভিযোগ নিয়ে রাজনীতিবিদদের কি জবাব, কী বা ভাবছেন তারা? জনগণের অভিযোগ ও ধারণার পরিপ্রেক্ষিতে রাজনীতিবিদরা সমাজ, দল, রাষ্ট্র, অর্থ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সব কিছু নিয়ে কি ভাবছেন সেসব তুলে ধরব আমাদের এই আয়োজনে। একটি সুনির্দিষ্ট বিষয়ে দুটি ভিন্ন মত অথবা একই মত উঠে আসতে পারে আমাদের এই আলোচনায়। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এবং বিএনপির মানবাধিকার কমিটি এবং মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি যদি ফারজানা শারমিন পুতুল আপনার এই অংশ থেকে শুরু করি, শুরুতেই বলতে চাই আমাদের আজকের যেই ইস্যু, যে ইস্যুটা আমরা নির্ধারণ করেছি সেটিতে যাবার আগে আপনাদের ব্যক্তি রাজনৈতিক জীবন নিয়ে আমরা একটু শুনতে চাই। প্রথম 2 মিনিট করে শুনতে চাইবো যে ছাত্র রাজনীতি নিয়ে কেন রাজনীতি এখন হচ্ছে বা শিক্ষাঙ্গনের রাজনীতি নিয়ে। তার আগে আপনাদের রাজনীতির হাতেখড়ি কখন কিভাবে হয়েছিল সেটি যদি একটু বলতেন। ধন্যবাদ শম্পা আপনাকে এবং ডিবিসির সকল শ্রোতা দর্শককে। আসসালামু আলাইকুম। রাজনীতিতে হাতেখড়িটা খুব হঠাৎ করেই, শেখার সময়টুকু খুব বেশি পাইনি। আমার বাবা একজন রাজনীতিবিদ, উনি বাংলাদেশে 3 বারের মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। তো আব্বার মারা যাওয়ার পরে যেটা হলো যে হঠাৎ করে একটা ব্ল্যাঙ্ক তৈরি হয়ে গেল আব্বার কনস্টিটিউয়েন্সি নাটোর 1-এ। তো সেটার পরে 2018 সালে আমার আম্মা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। আমার আম্মা উনি কিন্তু একজন হাউসওয়াইফ না, উনি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন উনি ওই সময় ছাত্র ইউনিয়ন করতেন এবং একেবারে অ্যাক্টিভ পলিটিক্সে ছিলেন, লাইক মাই ফাদার ফজলুর রহমান পটল। তো যাই হোক, বিয়ের পরে ওনার রাজনৈতিক জীবনের ইতি হয় এবং উনি ওনার শিক্ষকতা শুরু করেন এবং সেখান থেকে উনি লাস্ট উনি রিটায়ার করেছেন হচ্ছেন মিরপুর গার্লস আইডিয়ালের অধ্যক্ষ হিসেবে 2009 সালে। তো যাই হোক, আব্বা 2016 সালে মৃত্যুবরণ করার পরে যেটা হলো যে 18 সালে আম্মা নির্বাচনে অংশগ্রহণ করলেন। তো ওই সময় যেটা হলো যে আম্মাকে সাথে নিয়ে হাঁটতে হাঁটতে কীভাবে যেন আমি এই এরিয়াতে ঢুকে গেলাম এবং সত্যি কথা বলতে রাজনীতিটা আসলে ছাত্র রাজনীতি যেটা বলে সেটা করে যেভাবে রাজনীতি শিখে আসা সেটা আমার হয়নি। কিন্তু রাজনৈতিক আবহের মধ্যে পারিবারিকভাবে তো ছিল, একেবারেই এবং আমাদের বেড়ে ওঠা সবকিছু রাজনৈতিক পরিবার বলতে আমরা যেটা একটা বৃহত্তর পরিবারে বড় হয়েছি, আমরা নিজেরা একে যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি, প্রায় 50 জনে এক এক বেলা খাওয়া দাওয়া পরিবারে একসাথে হতো। এখনও যারা যারা আছেন সবাই মিলে একসাথেই থাকা হয় সেভাবে। আর আব্বার যে রাজনৈতিক পরিমণ্ডলটা ছিল এটা অনেক বড়। রাজশাহী বিভাগের অবিসংবাদিত নেতা যদি বলা যায় উনি ছিলেন মরহুম ফজলুর রহমান পটল, এবং ওনাকে শুধু বিএনপি না, মানে দল মত নির্বিশেষে ওনাকে সবাই সম্মান করতে। এবং একটা কথা আব্বা আমাদেরকে সবসময় বলতেন যে আমি থাকি বা না থাকি, আমার সন্তান হিসেবে তোমরা যেখানে যাবে তোমরা রেসপেক্ট নিয়ে সেখান থেকে ফিরবে। 2016-এ আব্বা মারা গেছেন, আজকে 2024। আমি খুব গর্বের সাথে এটা বলতে পারি যে আমরা কোথাও গিয়ে কিন্তু মানে আব্বার নামটা শোনার পরে আমরা সেই সম্মানটা পেয়েছি এবং আমার সবসময় আব্বার সেই কথাটা মনে হয়। সো তারা একটা ধরনের পলিটিশিয়ান ছিলেন, আসলে রাজনীতিবিদ ছিলেন। এখনকার মতো আমরা যে ধরনের পচা রাজনীতি করি সেরকম রাজনীতিবিদ ওনারা ছিলেন না। ওনারা সত্যিকার অর্থেই রাজনীতিটা করতেন, মনে প্রাণে দেশের জন্য চিন্তা করতেন, ভালোবাসতেন। তো আমার আসলে ওখান থেকেই আসা এবং হঠাৎ করে ঢুকে পড়ে প্রথমে আমি বিএনপির মানবাধিকার কমিটিতে কাজ করি 2019 সালে। সেখান থেকে আমি মিডিয়া সেলে গত বছর আমাকে সেখানে রিক্রুটমেন্ট করা হয়। আফটার আর সবার শেষে এই গত সপ্তাহ 2-3 আগে আমাকে ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে একটা জায়গা করে দেওয়া হয়েছে। তো আমি চেষ্টা করছি যে আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করার। এবার আমি একটু সেলিম আলতাফ জর্জ আপনার কাছেও এই একই বিষয় নিয়ে আসতে চাই যে কিভাবে আসলে রাজনীতির সঙ্গে যুক্ত হলেন, সেই কবেকার কথা। ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন এবং আমার সহ আলোচক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা অনেক পুরনো সময়ের, অনেক দিন আগের কথা। এগুলো আমার জন্মের আগের থেকেই আমার পরিবার রাজনীতির সাথে যুক্ত। 1970 সালের নির্বাচনে আমার দাদা শহীদ গোলাম কিবরিয়া সাহেব, উনি পাকিস্তান পার্লামেন্টের সদস্য ছিলেন। তারপরে বাংলাদেশ স্বাধীন হবার পরে 73-এর পার্লামেন্টে উনি সংসদ সদস্য ছিলেন। 74 সালের 25শে ডিসেম্বর অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ওনাকে ঈদের জামাতে নামাজ পড়া অবস্থায় গুলি করে হত্যা করা হয়।
তো তারপরে ওইখান থেকে আমার বড় চাচা এমপি হন, পরে আমার চাচি এমপি হন, তারপরে আমি এমপি হই। আমি গত সংসদে সম্ভবত আমি এবং তানভীর শাকিল জয় এই দুইজনই সম্ভবত তৃতীয় প্রজন্মের সংসদ সদস্য ছিলাম। আমার বাপ, দাদা, চাচা, চাচি সবাই এমপি ছিল। ছোটবেলা থেকে কি তো যার চিন্তায় ছিল কারণে- যে হবেন, পলিটিশিয়ান হবেন, এমন চিন্তায় ছিল? এটা আসলে আপনার ওইভাবে পারিবারিক পরিমণ্ডলে বড় হওয়ার ভেতর দিয়ে যে মাথার ভেতরে পলিটিশিয়ান হব এমন চিন্তা আসতে হবে তেমন নয়, কিন্তু যেহেতু সারাক্ষণ এই রাজনৈতিক পরিমণ্ডলে বড় হয়ে ওঠা, যার জন্য রাজনীতির ইনস অ্যান্ড আউট সম্বন্ধে একটা ধারণা তো সেই সময় থেকেই তৈরি হয়ে গেছে। তারপরে ইউনিভার্সিটি লেখাপড়া, তারপরে বাইরে যে লেখাপড়া করা, ফিরে আসার পরে যখন রাজনীতিতে অংশগ্রহণের একটা সুযোগ এসে গেল যে হ্যাঁ পার্লামেন্ট নির্বাচন করতে হবে, তখন আমি পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেই এবং স্বাভাবিকভাবেই নির্বাচনে অংশগ্রহণ করি। এবং এইবারও বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী আমি ছিলাম। দুর্ভাগ্যজনকভাবে আমি এবার নির্বাচনে জিতে আসতে পারিনি, সেটা অন্য বিষয়। তো এইভাবে রাজনীতির যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় পারিবারিকভাবেই আমার রাজনীতিতে হাতে খড়ি। এবং আমি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হওয়ার পরে বাংলাদেশের যুব নেতৃত্ব কিংবা রাজনীতির অন্যান্য জায়গায় যে পরিমাণ আপনার ছোটাছুটি প্রয়োজন, সেইগুলোর ভেতর দিয়ে রাজনৈতিকভাবে আমরা আমাদের কর্মকাণ্ড করে চলেছি। আমি এমন না যে হঠাৎ রাজনীতিতে এসে রাজনীতির কোনো জায়গায় গিয়েছি, এরকমটা বিষয় না। কেননা দীর্ঘ দেশ স্বাধীন হবার প্রথম থেকে, আগের থেকেই ধারাবাহিকভাবে আমাদের পরিবার বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত। এবং আমার মনে হয় বাংলাদেশে এমন পরিবার খুব কম খুঁজে পাওয়া যাবে যে দাদা, বাবা, চাচা, চাচি সবাই একই পরিবার থেকে সংসদ সদস্য। গত 50 বছর যাবত আমরা ওইখানে নির্বাচন করে আসছি, কেননা বাংলাদেশ আওয়ামী লীগের ওই অঞ্চলের রাজনীতি করার ক্ষেত্রে আমাদের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনটা ধারাবাহিকভাবে এখনও আমরা করে চলেছি। যার জন্য এইভাবে আপনার রাজনীতিতে যুক্ত হয়ে যাওয়া, রাজনীতিতে যুক্ত হওয়ার পরে তো এখন পলিটিক্স ইজ বিকাম ভেরি ডিফিকাল্ট নাও। এরকম একটা জটিল রাজনৈতিক সমীকরণের ভেতর দিয়ে রাজনীতি করা এবং মানুষের চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো পূরণ করার মধ্য দিয়ে নিজের অবস্থানটাকে ধরে রাখা এবং বাস্তবতাকে স্বীকার করে সেইগুলোকে নিয়ে এগিয়ে যাওয়া অত্যন্ত দুরূহ ব্যাপার। এবং দুজনেই বলছিলেন যে আপনাদের অতীতের যারা পূর্বপুরুষরা ছিলেন, বাপ দাদা যারা করেছেন পলিটিক্স, তখনকার আসলে পরিবেশ পরিস্থিতি একরকম ছিল। এখন আপনারা তো এই এখন করছেন, চর্চা চালিয়ে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, এখনকার পরিবেশ আসলে অন্যরকম। আমি প্রসঙ্গতে আসবো, একটু মূল আলোচনায় শুরু করে দিতে চাই। আমি ফারজানা শারমিন পুতুল, শিক্ষাঙ্গনে কেন রাজনীতি? শিক্ষাঙ্গনে আসলে রাজনীতির চর্চা, ছাত্র রাজনীতি যেটি আমরা বুঝি, সেটি হয়তো আপনার করা হয়নি, কিন্তু বর্তমান যেই প্রেক্ষাপট, দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় যদি ভুল না করে থাকে, সেখানে দুই ধরনের আন্দোলন চলছে। শিক্ষার্থীরা করছে একটি দাবিতে কোটা বিরোধী, শিক্ষকরা করছে। এই যে যার যার জায়গা থেকে শিক্ষক এবং শিক্ষার্থীরা দুটো আন্দোলন একই সঙ্গে চালিয়ে যাচ্ছে, এই আন্দোলন সম্পর্কে আপনার ব্যক্তি রাজনীতিবিদ হিসেবে বা আপনি ব্যক্তি হিসেবে কি মনে করেন? মন্তব্য শুনতে চাই। আসলে কোনো কিছুই কিন্তু রাজনীতির বাইরে না। রাজনীতিটা সবসময় ছিল, আছে, এবং আপনি প্রত্যেকটা সেক্টরেই দেখবেন যে রাজনীতিটা খুঁজে পাবেন। এখন আমরা যদি মনে করে থাকি যে এই আন্দোলনটুকুই শুধু রাজনীতি, সেটা না। এটা আপনি বলতে পারেন যে একটা কম্পোনেন্ট, একটা পর্যায়ে এসে, যেমন এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের একটা অধিকার নিয়ে সোচ্চার আছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের আর একটা অধিকার নিয়ে সোচ্চার আছে। তো সব থেকে বড় কথা হচ্ছে অধিকারটা। হ্যাঁ, যখন আমার অধিকার, আমাকে রাষ্ট্র একটা অধিকার দেয়, আমার সংবিধান আমাকে অধিকার দেয়, এই অধিকারগুলো যখন খর্ব হয়, তখন এই আন্দোলনগুলো উঠে আসে, মাথাচাড়া দিয়ে আসে। তো কেন শিক্ষাঙ্গনে রাজনীতিটা থাকাটাই উচিত, কিন্তু শিক্ষাঙ্গনে যেটা আছে এটাকে আমরা রাজনীতি বলতে চাইছি না। এটাকে আপনি বলতে পারেন যে অপরাজনীতি। অপরাজনীতি কিভাবে? ছাত্র রাজনীতিটা থাকা উচিত, কারণ গ্রুমিংটা খুব জরুরি। আর রাজনীতি বলতে শুধু যে মিছিল করা, মিটিং করা, সেটা না। আমি আপনার সাথে কিভাবে ইন্টারাকশন করব, আমি আমার বিরোধী মতের সাথে কিভাবে বসে কথা বলবো, এটাও কিন্তু অনেক শেখার বিষয় আছে। সো ওই জায়গাগুলোতে আমি যদি রাজনীতির জায়গাটাতে একটু পরে যাই, যদি যৌক্তিকতার জায়গাতে আসি যে করছে, কারণ এই দুই আন্দোলনের ফলে কিন্তু শিক্ষাঙ্গন বা শিক্ষা ব্যবস্থা, উচ্চশিক্ষার যে জায়গাটা, সেটি কিন্তু মোটামুটি স্থবির হয়ে আছে, নিঃসন্দেহে কিছুটা হলেও পিছিয়ে পড়ছে। ছাত্রদের আন্দোলনের কথাটা যদি বলি, সেটা তো আসলে উচ্চ আদালত বা অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত এখনো কিন্তু চূড়ান্তভাবে আসেনি, ওটা বিচারাধীন একটি ব্যাপার আছে। শিক্ষকদেরটা নিয়েও কথাবার্তা চলছে। সেই জায়গা থেকে মানে আপনি ব্যক্তি হিসেবে এই দুটো আন্দোলনের যৌক্তিকতা কিভাবে দেখছেন? আমি
আমি ওই যে বললাম যে যখন আমার অধিকার খর্ব হবে আমাকে তো কথা বলতেই হবে। ছাত্ররা যে কাজটা করছে এটা হচ্ছে তাদের খুবই যৌক্তিক একটা দাবি। শিক্ষকরা যেটা বলছেন তাদের জায়গা থেকে যৌক্তিক একটা দাবি। এখন এই দুটো দাবি নিয়ে দেশ উত্তাল হয়ে আছে, কিন্তু দুটো দাবির যৌক্তিকতা এটা খুবই সাবজেক্টিভ। কিন্তু ধরেন এই শিক্ষক সমাজই, এই ছাত্র সমাজই, শিক্ষক সমাজ কিন্তু যখন স্কুল বা কলেজে টিচাররা বেতন ভাতা নিয়ে দিনের পর দিন গিয়ে যখন আপনার শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে, ওই ইউনিভার্সিটির খুব কাছেই দাঁড়িয়ে যখন তারা আন্দোলন করেছে, সোচ্চার হয়েছে, পিটন খেয়েছে, পুলিশের ধাওয়া খেয়ে বেরিয়ে এসে, তখন কিন্তু এই শিক্ষক সমিতি এখান থেকে বের হয়ে আসেনি, বরং এই শিক্ষক সমিতি কিন্তু তাদের জায়গায় অটল থেকে বিভিন্ন সময় খুবই দ্ব্যর্থহীন করছে এবং অনেকটাই বলবো যে তাদের কোনো ধরনের রাগঢাক না ঢেকে কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন স্ট্র্যাটেজির পক্ষে তারা মতামত ব্যক্ত করেছেন, তারপরে পরিপত্র জারি করেছেন, এগুলো করেছেন। তো এখন কথা হচ্ছে যে যৌক্তিকতাটা এটা খুবই সাবজেক্টিভ এবং আপনি বলতে পারেন যে আজকে তারা কেন আন্দোলন করবে, এটা তো সবাইকে নিয়ে আসা হচ্ছে। পেনশন স্কিম যেটা বলছে, শিক্ষক সমিতি যারা আজকে আন্দোলন করছেন তারা দীর্ঘ 8, 9, 10 বছর ধরে কিন্তু বর্তমানে যারা এই পরিপত্রগুলো জারি করছে বা যারা এই স্কিমগুলো নিয়ে আসছে তাদের হয়ে বক্তব্য দিয়ে এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যে এই সিস্টেমটার প্রয়োজনই মনে করে নাই যে আমি তাদের সাথে একটু আলোচনা করি বা আলোচনা করে তারা কি চাই দেখি। কারণ স্কিম তো ওনাদের জন্যই করা হচ্ছে, আমার ভালোর জন্য যদি আপনি করে থাকেন আমার সাথে আলোচনা করতে পারতেন। সো তাদের জায়গা থেকে তাদের আন্দোলন অবশ্যই যৌক্তিক, আর স্টুডেন্টদের জায়গা থেকে স্টুডেন্টের আন্দোলন অবশ্যই যৌক্তিক, যদি শুধু এই পয়েন্টে আপনি বলতে চান। এখন কথা হচ্ছে যে এই যৌক্তিকতার রেজাল্টটা কি হবে, যে এই যে স্থবিরতা চলে আসলো, স্থবিরতা আজকে আসেনি শম্পা, স্থবিরতা এসেছে বহু আগে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে বহু আগে, আরও 8-9 বছর আগে থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান আগে কোথায় ছিল, প্রাচ্যের অক্সফোর্ড আমরা বলতাম। সেখানে এই যে শিক্ষক সমিতি যেটা, এই শিক্ষক সমিতিকে একেবারে আপনি আলাদা করে একটি সরকারের অঙ্গ সংগঠন বলতে পারবেন, একেবারে সাদা চোখে বলতে পারবেন, সেটা তো হওয়া উচিত ছিল না। ঢাকা ইউনিভার্সিটির যে কোনো শিক্ষকের গায়ে যদি একটা হাত পড়ে, সমস্ত শিক্ষকের সেখানে গিয়ে তার সাথে দাঁড়িয়ে প্রটেস্ট করা উচিত ছিল। সেটা কিন্তু আমরা গত একটা দশক ধরেই দেখতে পাইনি। যখন এখন কিন্তু আমরা এই প্রত্যয় স্কিম কিন্তু সব, আমি সেটা বলছি যে এখন রংকে এক করে দিয়েছে, এবং না সব রংকে এক করেনি। আমি এবং আপনি কি কথাটা বলতে চাই, প্রত্যেকটা সেক্টরকে দাঁড়াতে হবে। কারণ ওই যে আমরা দেখি না যে যখন আগুন ধরে তখন কিন্তু কোনো ঘর বাদ দিয়ে ধরে না। এই যে আগুন দিয়ে ধরেছে অনেক আগে, এটা কিন্তু প্রত্যেকটা ঘরে 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 দেবালয় লেবালয় কিন্তু যাচ্ছে। যখন যার গায়ে লাগছে তখন কিন্তু ওই যে আমরা একটা গল্প পড়েছিলাম যে শেষ মুহূর্তে যখন আমার কাছে আসবে তখন দেখবো আমাকে বাঁচানোর কেউ নেই। সেই অর্থে বলছিলাম যে শিক্ষকদের মধ্যে যে রঙের ভাগ আছে সেই দুটি রঙকে কিন্তু এই প্রত্যয় স্কিম এখানে কিন্তু একটা কথা বলি, ইউ নেভার নো যে এখান থেকে 2-4 জন বের হয়ে এসে হয়তো কোনো এক সময় দেখবেন যে একটা জায়গায় একটা স্ট্র্যাটেজিক্যাল মিল হয়ে গেছে এবং এই আন্দোলনটা হঠাৎ করে দমে গেছে। ইউ নেভার নো, ভবিষ্যতে হয়ে যেতে পারে সেটা। আমি তার আগে সেলিম আলতাফ জর্জ আপনার কাছে একই বিষয় নিয়ে জানতে চাই, যে দুটো আন্দোলন চলমান আছে সেই ব্যাপারে আপনি ব্যক্তি হিসেবে কি মনে করেন বা আপনার অভিমতটি কি? এখানে আমার ব্যক্তি অভিমতের তো আসলে খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ আমার ব্যক্তি অভিমতের উপরে কিছু নির্ভর করে না। এটা এই যে শিক্ষকদের যে আন্দোলন কিংবা ছাত্ররা কোটা বিরোধী যে আন্দোলন করছে, এই আন্দোলনের যৌক্তিকতা কেমন সেটা আমি পার্সোনালি আমার এক ধরনের অবশ্যই ভিউ আছে, কিন্তু সেই ভিউটা ম্যাটার করে কিনা সেটা একটা বিষয়, সেটা ম্যাটার নাও করতে পারে। তবে শিক্ষকদের যে আন্দোলন, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমার ব্যক্তিগত যে অভিমত আপনি শুনতে চাচ্ছেন সেই জায়গা থেকে আমি বলি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কারা হন। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন হচ্ছে কারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটির শিক্ষক কারা হন। সবচাইতে মেধাবী যারা স্টুডেন্ট থাকেন তারাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তো সবচেয়ে মেধাবীরা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন তখন তারা তাদের দাবি দেওয়া এবং কি চাচ্ছেন কি চাচ্ছেন না এইটার ক্ষেত্রে অবশ্যই সরকার পক্ষ কিংবা যারা তাদের এই চাওয়া কিংবা না চাওয়াকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারবে তাদের অবশ্যই বিবেচনার ভিতর আনতে হবে, কেননা সর্বোচ্চ মেধাবীরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং দেশের দুর্দিনে সুদিনে যখন যেখানে যেমন প্রয়োজন তখন তারা তাদের সেই মেধাভিত্তিক আমাদের যেই সুপারিশনামা যে কথাবার্তা তারা কিন্তু আমাদেরকে সেইগুলো বলেন। এই জায়গা থেকে তাদের অবশ্যই লুক আফটার করার জন্য যথেষ্ট পরিমাণে যত্নশীল হওয়া উচিত এবং যত্নশীল হওয়ার মধ্য দিয়েই তারা কোনটা চাচ্ছেন কিংবা কোনটা চাচ্ছেন না। আমাদের তো আসলে অর্থনীতি ওইভাবে ম্যাচিউর হয়ে ওঠে নাই,
তো আমাদের এই স্বল্প আয়তনের বৃহৎ জনগোষ্ঠীর এই দেশে আমাদের অর্থনৈতিক অবস্থা, এই সমস্ত কিছু বিবেচনায় শিক্ষকদের আমরা সর্বোচ্চ যতটুকু দেওয়ার ক্যাপাসিটি আছে ততটুকু দেওয়াটাই সমীচীন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এক, আর প্রত্যয় স্কিম কিংবা অন্যান্য স্কিম যেগুলো বলা হচ্ছে এইগুলো বিষয় সম্বন্ধে পার্সোনালি আমার খুব একটা ধারণা নেই, কারণ আমি এইগুলো নিয়ে বলতেও পারবো না যার জন্য। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে এইটুকু আমার পার্সোনাল ওপিনিয়ন যে যেহেতু সর্বোচ্চ মেধাবীরা ওখানে থাকেন, তার কারণে ওনারা যেটা চাচ্ছেন কিংবা চাওয়াটা যতদূর যুক্তিযুক্ত মনে হয় এবং আমাদের পক্ষ থেকে যতটা করা সমীচীন সর্বোচ্চ সেটা করাই প্রয়োজন বলে আমি মনে করি। এখন কোটার বিষয়টা যদি আসে, একটা ডিফারেন্ট ইস্যু, সম্পূর্ণ ডিফারেন্ট ইস্যু। এই বিষয়টা আপনার পলিটিসাইজ করা হচ্ছে, দ্যাটস ফর শিওর। কেননা কোটার যে বিষয়, এইটা ঐতিহাসিকভাবে বাংলাদেশে জন্মের আগের থেকেই কোটা ভিত্তিক ব্যবস্থার মধ্য দিয়ে চাকরি বাকরি ভর্তি সমস্ত কিছু হয়ে আসছে। যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার সন্তানের প্রিভিলেজ হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কোটার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। এটাও একটা কোটা ব্যবস্থা। তো তাই বলে কি আমি বলতে পারি যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকের ছাত্র ওই কোটার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন তিনি মেধাবী নন? তিনি তো সর্বোচ্চ মেধাবী হতে পারেন। এটা আপনার ঐতিহাসিক প্রয়োজনে এই কোটা ভিত্তির প্রয়োজন ছিল। আমাদের অনগ্রসর যারা আছেন, প্রতিবন্ধী যারা আছেন, নারী কোটা যেটা করা হয়েছে, সেই কোটার ভিতর দিয়ে দেখবেন বাংলাদেশের নারীর ক্ষমতায়ন এবং সমতার বিষয়ে যে কার্যক্রম আজকে পরিচালিত হচ্ছে, গত 12 বছরে আপনি দেখতে পারবেন বাংলাদেশের নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কত দূর পর্যন্ত আমরা এগিয়ে গেছি, অনলি বিকজ অফ দিস কোটা। এখন সবচেয়ে বড় যেটা প্রশ্ন, অন্য বাকি সমস্ত প্রশ্নগুলো একদিকে সরিয়ে রেখে একটা বিষয়ে শুধু প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করতে হবে। দ্যাট ইজ পলিটিক্স। এবং এই রাজনীতির ক্ষেত্রেই আপনি দেখবেন যে অসাম্প্রদায়িক চেতনার মানুষ বাদ দিয়ে সাম্প্রদায়িক ঘরানার যে ব্যক্তিগণ বাংলাদেশের রাজনীতিতে অতিমাত্রায় ক্রিয়াশীল, তারা শুধু ওই একটা জায়গার উপরেই কথা বলছেন। ওয়ারাজ আপনি দেখতে পারবেন, আমার কাছে পরিসংখ্যান ছিল যে যখনই মুক্তিযোদ্ধা কোটায় চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে বলা হয়, খোঁজ নিয়ে দেখতে পারবেন সেই মুক্তিযোদ্ধা কোটায় চাকরির আবেদনের ক্ষেত্রে যেখানে 30% বলা আছে, আপনি 5 থেকে 6%ও খুঁজে পাবেন না যারা মুক্তিযোদ্ধা কোটাকে ব্যবহার করে চাকরির জন্য আবেদন করেছেন। তাহলে বাকি যে আপনার 20 থেকে 25% ফাঁকা থাকছে, তারা কিন্তু মেধার ভিত্তিতেই সেখানে চাকরিটা করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিষয়টা যখন আদালতে গেল, আদালতে যাওয়ার পরে আদালত যখন কোটা সিস্টেমটা আবার ফেরত আনার জন্য আদেশ দিল, এটা উচ্চ আদালতে যাবে। উচ্চ আদালতে যাবার পরে এটা ইলাবোরেটলি আলোচনা হবে, সমস্ত তথ্য উপাত্ত তারা দেখবেন, কোন চাকরিতে কোথায় কি পরিমাণ কোটার ভিত্তিতে আবেদন হয়েছে, সেই কোটার ভিতরে কত মানুষ চাকরি পেয়েছেন, মুক্তিযোদ্ধা কোটায় কত আবেদন হয়েছে, সেই আবেদনে কারা চাকরি পেয়েছে, কত পার্সেন্ট চাকরি হলো, এই সমস্ত কিছু বিবেচনার ভিত্তিতে আজকে যে 56% আছে, আমি কোয়াইট শিওর এটা কমে 40% হয়ে যেতে পারে। কেননা মুক্তিযোদ্ধা কোটা 30% বলা আছে, 30% তো আপনার খুঁজেই পাওয়া যায় না, নাই তো। তো যার কারণে এইটার উপরে যেহেতু এত চাপাচাপি, এর ভিতরে পলিটিক্সের একটা গন্ধ আছে, যার কারণে সমস্ত এখন আপনি নারী কোটা তো কমাতে পারবেন না, অফকোর্স না, এটা কমানো উচিত নয়, এটা কমানো যাবে না। আপনি অনগ্রসর যারা আছে, পাহাড়ি অঞ্চলে যাদের বসবাস, তাদের একটা কোটা আছে, ওটাকে আপনি কমাতে পারবেন না। আপনি প্রতিবন্ধী যারা বুদ্ধিমান, তাদেরকে আপনি কোটা কমাতে পারবেন না। তাহলে জায়গা একটাই। জি, যেটি বলছিলেন যে এই জায়গাটি নিয়ে একটি রাজনীতি হচ্ছে বা হতে পারে বা পেছনে ইন্ধন থাকতে পারে, এই বিষয়টি নিয়েই আমরা বিরতির পর আবার আলোচনায় ফিরে আসতে চাইব। কিশোর নিবেদিত প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরও একবার কিশোর নিবেদিত প্রযুক্তি বাংলাদেশ আয়োজনে। আজ আমরা কথা বলছি শিক্ষাঙ্গন নিয়ে রাজনীতি কেন। আর আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এবং বিএনপির মানবাধিকার কমিটি এবং মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল। ফারজানা শারমিন পুতুল, এবার আপনার কাছে একটু আসেন। যেটি বলা হচ্ছিল যে শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন ভিন্ন ইস্যুতে চলছে এবং সেখানে সেলিম আলতাফ জর্জ যেটি বললেন যে এই কোটা বিরোধী আন্দোলন নিয়ে একটি রাজনীতি চলছে বা চলতে পারে, এই ধরনের একটি কথা, এবং যারা করছে তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী বা সাম্প্রদায়িক চিন্তাধারার হতে পারে। আপনিও কি তাই মনে করেন যে এই? আচ্ছা, আমি একটু পেছনে যাই। এটা কিন্তু কোটা বাতিল আন্দোলন ছিল না, আন্দোলনটা ছিল কোটা সংস্কার আন্দোলন। আমরা যদি একটু পেছনে ফিরে যাই,
নূরের নেতৃত্বে যে আন্দোলনগুলো হচ্ছিল ওই সময়, এটা কিন্তু ছিল যখন তিনি ছাত্রলীগের নেতৃত্বে ছিলেন। এক্স্যাক্টলি ছিল এটা কোটা সংস্কার আন্দোলন। বাতিল এবং সংস্কারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। জর্জ ভাই আমি ওনার সাথে একেবারেই একমত যে একটু ভিন্নভাবে একমত। কিভাবে? আমরা ইউনিভার্সিটি যখন পড়েছি তখন আমরা একটা ডক্ট্রিন পড়েছি, পলিটিক্যাল কোয়েশ্চেন ডক্ট্রিন। আমার মাস্টার্সে ওটার উপর মেজর ছিল, আমি রিসার্চ করতে হয়েছে এটা নিয়ে, যে কিছু কিছু ইস্যু আছে যেটা পলিটিক্যালি রিজলভ করা যায়, এটা কোর্টের মাধ্যমে রিজলভ করার প্রয়োজন পড়ে না। এটা হচ্ছে এই ডক্ট্রিনটার মূল নীতি আর কি। তো কোটা বিষয়টা যেটা হয়েছে যে এটাকে নিয়ে পলিটিক্স হচ্ছে না, এটা অলরেডি পলিটিসাইজড হয়ে গেছে। কারণ কোটা সংস্কার আন্দোলনটাকে তৎকালীন প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে একদিন একটু খুব তার জেস্চারটা এরকম ছিল যে রাগ করেই যা কোটা বাদ দিয়ে দিলাম, লাইক দ্যাট, তার জেস্চারটা এরকম ছিল। উনি এরকম করে কোটাটা বাতিল করে দিলেন। কোনো ছাত্র কিন্তু বা কেউই যাদেরকে আমাদের ভাইয়া সাম্রাজ্যবাদী বলার চেষ্টা করছেন আর কি, তাদের কারো কিন্তু এই জিনিসটা ছিল না যে বাতিল করে দিতে হবে, নারী কোটা বাতিল করে দিতে হবে, মুক্তিযুদ্ধ কোটা বাতিল করে দিতে হবে। নো, আমাদের সংবিধানও কিন্তু সেভাবেই কি বিষয়গুলো বলেছে। উনি যেটা বলছেন ঐতিহাসিক কাল ধরে চলে আসছে। আমি খুব স্পেসিফিক্যালি বলতে চাই যে শেখ মুজিবুর রহমান যখন 1972 সালের সংবিধানটা রচনা করেছিলেন, উনি একটা যেটা করেছিলেন ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস করেছিলেন। সেই ইন্টারিম এটা কিন্তু অস্থায়ী ছিল, এবং এই ইন্টারিম রিক্রুটমেন্ট রুলসের আন্ডারে কিন্তু ছিল যে 72-এর সংবিধানকে কিছু কিছু জায়গায় তারা ভ্যালিডিটি দিয়েছিল অস্থায়ীভাবে। তো সেখানেও কিন্তু এই যে মুক্তিযুদ্ধের বিষয়গুলো, কোটা বিষয়গুলো নিয়ে আসা হয়েছিল। এখন সংবিধানও কিন্তু আপনি আর্টিকেল 28(4) যদি গিয়ে দেখেন, সেখানে আপনি দেখবেন যে মুক্তিযুদ্ধ কথাটা কিন্তু এখানে লেখা নেই। ভাই যেটা বলছেন যে মুক্তিযুদ্ধ বাদ দিতে হবে, মুক্তিযুদ্ধে কি উনি একলা করেছেন বা ওনার দল একলা করেছেন? বাংলাদেশের সব থেকে বেশি মুক্তিযুদ্ধ আছে বিএনপিতে। বাংলাদেশের লক্ষ কোটি জনগণ মুক্তিযুদ্ধ করেছে। উনি তো এখন যদি মুক্তিযুদ্ধতে লিজ নিয়ে নেন তাহলে এটা তো জিনিসটা ঠিক হবে না। ওনার প্রধানমন্ত্রী বলতে পারেন যে ইন্ডিয়া এসে বাংলাদেশ মুক্তিযুদ্ধ দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে, কিন্তু মনে রাখতে হবে যে হ্যাঁ, ডেফিনেটলি ভারত আমাদেরকে সাহায্য করেছিলেন, কিন্তু একটা স্টেজে গিয়ে ততদিন পর্যন্ত কিন্তু বাংলাদেশের আপামর জনগণ কিন্তু মুক্তিযুদ্ধটা করেছে। সো সেটা কেন বাদ দিতে হবে? হ্যাঁ, কথাটা এটা হচ্ছে যে হ্যাঁ, এটা সংস্কার করতে পারতেন। ভাইয়া নিজেই বলছেন 30% মুক্তিযোদ্ধা অ্যানচেস্টার পাওয়া যায় না, তাহলে কেন আমি ওখানে 30% রাখবো? গভর্নমেন্ট ওখানে তো সংস্কার নিয়ে আসতে পারতেন। সো এই জিনিসটা এখন আমি কেন হয়েছে বলি, এটা আমি টোটালটাই ব্যক্তিগত মত। বাংলাদেশে এখন এই কোটা নিয়ে কথা উঠবে কেন হঠাৎ করে? হাইকোর্টের, আমরা যারা হাইকোর্টে প্র্যাকটিস করি, ভাইও প্র্যাকটিস করেন, হি ইজ ভেরি মাচ নোন অ্যাবাউট ইট, যে একটা রুল হিয়ারিং করতে আমাদের কত বছর অপেক্ষা করতে হয়। দুজনেই যেহেতু আইনজীবী, আমি প্রশ্নটা না করেই পারছি না। প্রধান বিচারপতিও কিন্তু একটি কথা বলেছে এই চলমান ইস্যুটি নিয়ে, বিরোধী আন্দোলন, যে আন্দোলন সংগ্রাম তো কোর্টের রায় পরিবর্তন করে দিতে পারবে না। আপনাদের এই ব্যাপারে একটু মন্তব্য শুনতে চাই। আন্দোলন সংগ্রাম কোর্টের রায় পরিবর্তন করে দিতে পারবে না, কিন্তু আন্দোলন সংগ্রামের মাধ্যমেই 1971 সালে কিন্তু দেশে স্বাধীনতা অর্জিত হয়েছে, 90-এর স্বৈরশাসকের পতন হয়েছে, বিভিন্ন সময় কিন্তু আন্দোলনের মাধ্যমে, এবং আন্দোলন করেছে স্টুডেন্টরা এবং শিক্ষকরা সম্মিলিতভাবে। আমাদের দুঃখের জায়গাটাই এটা যে শিক্ষকরা তাদের সেই নীতির জায়গা থেকে সরে গেছেন। আপনি দেখেন যে বুদ্ধিজীবী হত্যা কাদেরকে ধরে ধরে হত্যা করা হয়েছিল, সেই শিক্ষক সমাজ যেমন এখন নেই, সেই স্টুডেন্ট সমাজে এখন নেই, সেই যেটা 52-এর ভাষা আন্দোলন যেটা হয়েছিল, সেই স্টুডেন্ট সেই আবেগে কিন্তু পাবো না। কিন্তু আমাদের বর্তমান চিফ জাস্টিস যে কথাটা বলেছেন, উনি ওটা হয়তো এভাবে বলেছেন যে লিগালি এটাকে ডিল করে আসতে হবে। দ্যাটস ভেরি মাচ ট্রু। অবশ্যই যখন এটা রুল আপনি হিয়ারিং করে নিয়ে আসবেন, এই রুলটা আমরা 2012 সালের রুলও 2024 সালে সে হিয়ারিং করতে পারি না, সেখানে 19 সালে নিয়ে আসা রুল আপনি হিয়ারিং করে নিয়ে এসে এই মুহূর্তে কেন? যেটা আমার ব্যক্তিগত মতামত যে বাংলাদেশে ডিল করার মতো অনেক ইস্যু আছে, সেই ইস্যুগুলোকে একটু সাইড করে দেওয়ার জন্য হয়তো, কারণ এই যে আন্দোলনটা চলছে এটা গভর্নমেন্টের জন্য খুব ক্ষতিকর কোনো কিছু কিন্তু না। আপনার জন্য এই প্রশ্নটি নিয়ে আসবো, যেটি বলছেন যে বাংলাদেশে ডিল করার মতো অনেক ইস্যু আছে, বিশেষ করে রাজনীতি, বড় বড় রাজনৈতিক দল যারা আছে তারা করছে, সেগুলো বাদ দিয়ে আমি একটু সেলিম আলতাফ জর্জের কাছে এটা নিয়ে যাই। রাজনীতিবিদরা, বড় দুই দলই কেন এই ছাত্ররা যে ইস্যুতে আন্দোলন চালাচ্ছে সেটা নিয়ে কেন পলিটিক্যাল এন্ডোর্সমেন্ট চলছে? আওয়ামী লীগ এই বিষয়ে যে খুব একটা উদ্বিগ্ন, কিংবা এইটার উপরে ভর করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে, আওয়ামী লীগ কখনোই তাদের রাজনৈতিক যে সমস্ত কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলোতে এইগুলোকে কখনোই প্রায়োরিটি দেয়নি। তো যার জন্য ছাত্ররা যদি তাদের দাবি দেওয়ার ক্ষেত্রে কোনো কিছু চাওয়া কিংবা আন্দোলনের কোনো কিছু করেন, সেটা তাদের মতো করে তারা করবে। সেটার সাথে আওয়ামী লীগের খুব একটা যে আপনার সম্পৃক্ততা আছে কিংবা এইগুলোর উপরে ভিত্তি করে আওয়ামী লীগের রাজনীতি চলমান, এটা কখনোই বিগত দিনেও ছিল না, এখনও নেই। যার জন্য এইটা
যেভাবে ডিল করা ঠিক সেভাবে ডিল করা হবে। এটা যেহেতু কোর্টে গেছে, কোর্ট এটার উপরের সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে এটা নির্ধারিত হবে কতটা আওয়ামী লীগ সংস্কার হয়তো হবে, করছে না, কতটা। অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তো আমরা দেখছি কথা এইটা বলতে, এইটা সেটা এইটা হচ্ছে রাজনীতিবিদ হিসেবে আপনি এইটা পার্সোনালি আমার ধারণা প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজস্ব পলিটিক্যাল এজেন্ডা থাকে, সেই এজেন্ডার উপরে তারা নির্ভর করে কিভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে। সেইগুলো আমি খুবই তাদের যে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড যা আমরা দেখি, কখনো কখনো রাজনীতির কোনো ইস্যু, যখন পলিটিক্যাল কোনো ইস্যুজ আর না থাকে তখন নন ইস্যুগুলোকে ইস্যু বানিয়ে মাঠের ভেতরে নানান রকম কথাবার্তা তৈরি করা হয়। কারণ বিগত দিনে কিছুদিন আগে আমরা হঠাৎ শুনেছিলাম ওনাদের একজন নেতা ভারতীয় পণ্য বর্জন করে দিলেন, বললেন যে দেশের 16 কোটি মানুষ তাদের সাথে আছে, পরে দেখা গেল দেশের একটা মানুষও তাদের সাথে নেই। উনি বলেছেন ওনার সাথেও এই সমস্ত যেগুলো ইস্যু আসলে মানে অপ্রয়োজনীয়, সেইগুলোকে ইস্যু বানানো, ইস্যু বানিয়ে সে বিষয়ে কিছু কথা বলা, রাজনীতির মাঠকে গরম রাখা, আপনার প্রেস ক্লাবের সামনে যে বক্তৃতা বিবৃতি দেয়া, মিডিয়া অ্যাটেনশন নেওয়া, তার অর্থ হচ্ছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডটা চলমান আছে এটা মানুষের সামনে দেখানো, যেন বিভিন্ন সময় যেগুলো ইস্যুই না সেগুলোকে সামনে আনা হয়। শিক্ষকরা যেটা আন্দোলন করছেন, আপনি বলেছেন শিক্ষকরা যেটা আন্দোলন করছেন, এটা গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন টুডে আর টুমরো হবেই, এতে কোনো ভুল নেই। কিন্তু সেই নেগোসিয়েশনের আগে শিক্ষকরা কেন গেল, তাদের না যাওয়াটাই উচিত ছিল বলে আমি মনে করি, কেননা সর্বোচ্চ মেধাবী, তাদের দাবি দেওয়াটা যতদূর সম্ভব মেনে ওটা সমীচীন। আমি ওইদিকে ছাত্রদের যে বিষয়টা, এইটাও আপনার গভর্নমেন্টের কোনো বিষয়ই না, গভর্নমেন্ট এটাকে পরিপত্র বাতিল করে দিয়েছে। সংস্কারের যে আন্দোলন ইতিপূর্বে হয়েছিল এটাকে আপনার বাতিল করে দেওয়া হয়েছিল। যখন এটা আবার কোর্টে আসলো, কোর্ট তখন এটা ফিরিয়ে দিল। তার মানে এটা এখন আদালতে সেটিসফাইড হবে। আদালতে যখন সেটিসফাইড হবে তখন আমরা বুঝতে পারবো কতটা সংস্কার হলো, কতটা হলো না, কিভাবে হলো না, তখন হয়তো ছাত্ররা আবার তাদের মতামত প্রকাশ করতে পারবে। এই আন্দোলন সংগ্রামের ফলাফল যেটি আমি এর আগেও বললাম যে প্রধান বিচারপতি বলেছে যে এর আন্দোলনের বিষয়ের প্রভাব রায়ে হয়তো পড়বে না বা সেটা বদলানো যায় না। আপনি কি মনে করেন এই আন্দোলনের প্রভাব পড়বে কিনা? দেখেন, বাংলাদেশের রাজনীতিতে অনেকেই বিভিন্ন সময় পেছনের অনেক কথাবার্তা, আন্দোলন এগুলো টেনে আনেন। একটা ধারাবাহিকতা আছে, এই শুধু বাংলাদেশে না, বিশ্ব রাজনীতিরই একটা ধারাবাহিকতা আছে। এবং রাজনীতির একটা ধর্ম হচ্ছে সেই রাজনীতি প্রত্যেকটা দশকে দশকে তার চরিত্র বদলায়। বাংলাদেশে 60-এর দশকের রাজনীতি এক, সেটা বদলে 70 দশকের রাজনীতি ছিল আরেক রকম, 80-র দশকের রাজনীতি আরেক রকম, 90 দশকে একরকম, 2000 সালের পরের রাজনীতি একরকম। এই দশকে দশকে যে রাজনীতির প্যাটার্ন চেঞ্জ হয় তার কারণ হচ্ছে যে নতুন নতুন নাগরিকের জন্ম হয়, নতুন নতুন নাগরিকের জন্ম হয়, তাদের ভাবনা চিন্তা চেতনার জায়গা এগুলো সম্পূর্ণ আমাদের পূর্বে যারা ছিল, পূর্বপুরুষ যারা ছিল তাদের থেকে নতুন জেনারেশনের ভাবনা চিন্তা আলাদা। যেহেতু আলাদা হয়ে যায় তার কারণে দশকে, ওই পরবর্তী দশকে রাজনীতির চেহারাও বদলে যায়। এই চারিত্রিক বৈশিষ্ট্য আপনি ওই 90-এর আন্দোলনের যেই অবস্থা, সেই আন্দোলন বাংলাদেশে আবার কোনো দিন হবে তা ভাবার কোনো প্রয়োজন নেই। কেননা এখন বাংলাদেশের যারা নাগরিক তাদের ভাবনা চিন্তা চেতনা কোন জায়গায় তারা কি ভাবছে, এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া কিংবা পার্সোনালি তারা তাদেরকে ডেভেলপ করে নিজের ফ্যামিলি সহ সোসাইটিকে কতটা কন্ট্রিবিউট করা, বাংলাদেশের সমস্ত যুব সমাজ এখন সেই দিকে ঝুঁকে গেছে। এখন কোনো অন্যায্য কথা, আমরা তো কোনো কলোনিয়াল যুগে বসবাস করছি না, ঔপনিবেশিক আমলেও আমরা কেউ নেই যে আমাদের একেবারে সমস্ত কিছু একদম টুটি চিপে ধরা হয়েছে। সমস্ত কিছু বাংলাদেশের এই স্বাধীন দেশে তারা নিঃশ্বাস নিয়ে বসবাস করে, স্বাধীন দেশের নাগরিক হিসাবে তাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারে, যেটা আপনারা প্রতিনিয়ত দেখছেন। এই যে ছাত্র শিক্ষক 52-র ভাষা আন্দোলনে ছাত্ররা যখন তাদের স্বাধীন মতামত ঘোষণা করতে গিয়েছিল, পেরেছিল, গুলি করে হত্যা করা হয়েছিল। আজকে কিন্তু সেখানে নেই, তারা স্বাধীন দেশের নাগরিক, স্বাধীনভাবে মত প্রকাশ করছে, সেটা স্বাধীনভাবে এবং যেটা যুক্তিযুক্ত সেইভাবেই ঠিকঠাক করার জন্য বাংলাদেশ সাংবিধানিকভাবে এবং যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনানুগভাবেই এর একদম যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং যেই যুক্তিযুক্ত আন্দোলন চালাচ্ছে সেখানে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আওয়ামী লীগের তরফ থেকে বিএনপির দিকে যে অভিযোগের তীর ছুড়ে দেওয়া হয়েছে যে কোনো ইস্যু না পেয়ে আসলে এখন এই ইস্যুর পেছনে যে দাঁড়াবার চেষ্টা করছে, সেটা কতটা সত্য? আমি বিরতির পর ফিরে এসে এই প্রশ্নটার জবাব নিতে চাইব। কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। ফারজানা শারমিন পুতুল বলছিলাম যে বিএনপির কি ইস্যুর অভাব পড়েছে কিনা, যেটি আওয়ামী লীগের তরফ থেকে বলার চেষ্টা করা হচ্ছে বা সরাসরি বলাই হয়েছে যে ইস্যু নেই বলেই এই ছাত্রদের যে কোটা বিরোধী আন্দোলনের পেছনে আসলে বিএনপি দাঁড়ানোর চেষ্টা করছে। অভিযোগ কতটা সত্য? বিএনপি কখনো ইস্যু ভিত্তিক এরকম রাজনীতি করে না। যেটা যৌক্তিক দাবি সেটার সাথে একাত্মতা ঘোষণা করে সেটাই আমরা করেছি।
এক নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি ভাইয়ের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, উনি নিরাপদ সড়ক আন্দোলনের কথা বোধহয় ভুলে গেছেন। কতগুলো স্টুডেন্টকে পেটানো হয়েছে, স্টুডেন্টদের বাড়িতে গিয়ে থ্রেটেন করা হয়েছে, তাদেরকে মানসিকভাবে অসুস্থ করা হয়েছে, তাদের বাবা মাকে থ্রেটেন করা হয়েছে যেন নিরাপদ সড়ক আন্দোলন বন্ধ হয়। হেলমেট বাহিনী দিয়ে তাদেরকে অত্যাচার করা হয়েছে। ভাইয়া বলছেন উনি খুব খুশি হচ্ছেন যে গুলি করে তো মারা হয়নি ভাষা আন্দোলনের মতো। ভাষা আন্দোলনের সময় কারা ছিল? আমরা তো নিজের দেশে বাস করি, আমরা তো একটা স্বাধীন দেশে বাস করি। আমি কথা বলতে পারবো না, আমাকে ভয়ে থাকতে হবে, আমাকে খুশি হতে হবে যে আমার বুকে গুলি আসছে না, তাহলে কি বোঝা যায় যে আমরা কোন দেশে বাস করছি? সো ইস্যু ভিত্তিক রাজনীতি, ইস্যুটার আমি যেটা আপনাকে বলেছিলাম ব্রেকের আগে, যে হঠাৎ করে কেন কোটা সংস্কার আন্দোলন আসলো বা কোটা বাতিলের এই বিষয়টাকে আবার সামনে নিয়ে আসা হলো। ডিল করার জন্য তো অনেক কিছু আছে। আমি ছোট্ট একটা কথা আপনাকে বলি, সময় কমই জানি। আজকের পত্রিকা একটা দেখছিলাম যে একজন আওয়ামী লীগের সহসভাপতিকে টেন্ডারে তার একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য বিআইডব্লিউটিসি কি করেছে, ওই যে সিএনজিগুলোতে উপরে আপনার হায়ার্ড এবং নট হায়ার্ড একটা করে মেশিন লাগাতে হবে। সেই মেশিনগুলো চায়না থেকে 300 থেকে 500 টাকাতে ইম্পোর্ট করে প্রত্যেকটা মেশিনের দাম 2000 টাকা করেছে। এবং বিআইডব্লিউটিসি থেকে বলা হয়েছে যে যদি এই হায়ার এবং নট হায়ার্ড যদি আপনার সিএনজিতে লাগানো না হয় তাহলে আপনাকে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে না, যেটা কখনোই করা হয়নি। এবং এটাতে তার 5 থেকে 6 কোটি টাকা তার প্রত্যেক বছরে সে লাভবান হবে। এবং এটা আর কারো এই মেশিন কারো আর দেওয়ার এখন পর্যন্ত এখতিয়ার নাই। সো আমি এই ঘটনাটা আপনাকে কেন বললাম, যে এরকম ছোট 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 অসংখ্য ইস্যু বাংলাদেশটা তলিয়ে যাচ্ছে এই ইস্যুগুলোতে। এখন এই কোটা সংস্কার বা কোটা আন্দোলন, এই বিষয়গুলো কিন্তু এখন সামনে থাকার কথা না। আজকে আপনার বেনজিরকে গায়েব করে দেওয়ার জন্য, আজিজকে গায়েব করে দেওয়ার জন্য, আপনার মতিউরকে গায়েব করে দেওয়ার জন্য আরও তো বের হচ্ছে প্রতিদিনই সাবেক আইজিপি এবং তার ওয়াইফের সম্পদের অবস্থা যেগুলো দুদক নিয়ে আসছে। আমরা দেখলাম যে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে ওখানে 20 কোটি টাকা আত্মসাতের জন্য একটা ঘষামাজা করে একজন যে আওয়ামী লীগের নেতা তার করেছে, নাম মুছে দিয়েছে, সেখানে আবার সেখানকার দায়রা জজ সেখানে সাহায্য করেছে। এই যে ইস্যুগুলো প্রতিনিয়ত কিন্তু আসছে, এবং এগুলোকে যদি আপনি বলে থাকেন যেগুলো তো ছোটখাটো ঘটনা, এত বড় দেশে এটা ঘটবে, এটাই ঘটছে এখন পুরো বাংলাদেশ জুড়ে। এবং এগুলোকে কোনোভাবেই যেন মানুষের নজরে আসতে না পারে, সেজন্য এই স্টুডেন্টগুলো তারা ন্যায্য দাবি নিয়ে মাঠে আছে। এবং যদি আপনি শুরু করেছিলেন যে ইস্যু ভিত্তিক রাজনীতি, বিএনপি জনগণের সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করে, বিএনপি জনগণের দাবি নিয়ে রাজনীতি করে, এবং বিএনপি কিন্তু তার দাবি থেকে তাদের প্রত্যয় যেটা ছিল জনগণের কাছে, যেটা তারা একেবারে প্রমিস করেছিল, সেখান থেকে এক পা না সরে কিন্তু টিল টুডে তারা কিন্তু জনগণের দাবি নিয়েই মাঠে আছে। এবং যতগুলো যৌক্তিক দাবি জনগণের আছে, আপনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে ইলেকট্রিসিটি, আপনি এলপিজি গ্যাসের দাম আবার বাড়িয়েছেন, আপনি গ্যাসের দাম বাড়াচ্ছেন, পানির দাম বাড়াচ্ছেন, আপনি এই যে আমাদের ইপিবি এবং বাংলাদেশ ব্যাংকের যেই রিসেন্ট যেই ঘটনাটা বেরিয়ে এসেছে, যে রপ্তানি উন্নয়ন ব্যুরো যে প্রায় 1380 কোটি মার্কিন ডলারের যে গ্যাপটা দেখাচ্ছে রপ্তানির ক্ষেত্রে, যে এটা দেখে বাংলাদেশ উন্নয়ন দেখানো হয়েছে অতিরিক্ত এই টাকাটা বলে, মানে দেশকে রিপ্রেজেন্ট করছে। জি, বড় বড় ইস্যুগুলো থেকে দৃষ্টি সরাবার জন্যই ক্ষমতাসীন দলরা এই ইস্যুকে সামনে ঠেলে দিচ্ছে। এবং যেটি আপনিও বলছিলেন যে টুডে টুমোরো হয়তো শিক্ষকদের সাথে বসে এটা সেটেল হয়ে যাবে, কিন্তু সেই বসাটা নিয়ে আমরা দেখেছি দু একবার দিনক্ষণও ঠিক হলো, কিন্তু আর বসা হলো না। তার মানে কি ইস্যুটাকে জিয়ে রাখা হচ্ছে আরো কয়েকদিনের জন্য, বা এই অভিযোগগুলোর ব্যাপারে কি বলবেন? দেখেন, রাজনীতির বিভিন্ন ভিন্ন মত থাকতেই পারে। সে ভিন্ন মত থাকার উপরে ভিত্তি করে পুতুল আপা তার জায়গা থেকে তার মতো করে ব্যাখ্যা করবেন, আমি আমার মতো আমার জায়গা থেকে ব্যাখ্যা করব। সেই ব্যাখ্যাটা মানুষ কিভাবে গ্রহণ করছে, সেই গ্রহণ করাটাই হচ্ছে রাজনীতি। কেননা আমিও ওনার প্রতিপক্ষ না পার্সোনালি, উনিও আমার প্রতিপক্ষ না। উনি ওনার জায়গা থেকে ওনার ব্যাখ্যা দেবেন, আমি আমার ব্যাখ্যাটা দিব। এই ব্যাখ্যাটা দেব কাদের জন্য? যারা দেখছেন কিংবা শুনছেন তাদের জন্য। তো ওনারা আমার কথাটা কিভাবে গ্রহণ করছেন কিংবা ওনার কথাটা কিভাবে গ্রহণ করছেন, দ্যাটস পলিটিক্স। সেই জায়গায় থেকে আওয়ামী লীগের মতো করে যেই কথাগুলো বলার সেই কথাগুলো বলছে। সেই কথাগুলো যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ অবশ্যই এই দেশটাকে ঠিক মতো পরিচালনার জন্য যখন যেখানে যেটা প্রয়োজন সেই ব্যবস্থা তো নেবে, এটাই স্বাভাবিক। শিক্ষকরা আজকে যে আন্দোলন করছেন, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের এই চাওয়া কিংবা না চাওয়ার ক্ষেত্রে কতটা আমরা নেগোসিয়েশনের মধ্য দিয়ে এই সমস্যাটা মিটিয়ে ফেলতে পারে, সেটা দেখভাল করার দায়িত্ব তো অবশ্যই আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগ অবশ্যই সেটা দেখবে। রাষ্ট্রীয় ক্ষমতা যতক্ষণ আছে ততক্ষণ তো দেখতেই হবে আমাদের। তো যার কারণে এইগুলো ওনারা যেটা বলছেন সম্পূর্ণভাবে রাজনৈতিক ওনাদের পরিভাষা, রাজনৈতিক ভাষাই ওনারা এই কথাগুলো বলে যাবেন। এই কথাগুলো আমার ধারণা
ওনারা গত 15-20 বছর যাবৎ ঠিক এই একইভাবে একই ধরনের কথাবার্তাগুলো বলে আসছেন। বলে আসার পরে এই কথাগুলো দেশের মানুষ ঠিক কতটা তাদের গ্রহণ করেছে এবং সেই গ্রহণ করার ভিত্তিতে ওনারা কতদূর রাজনৈতিকভাবে লাভবান হয়েছেন সেটা অনুধাবন করার ওনাদের সময় এসেছে রাজনৈতিক দল হিসাবে। দ্বিতীয় বিষয়, বেনজির মতীয় টতীয় দুর্নীতি এগুলো থেকে আপনার দৃষ্টি সরিয়ে নেওয়ার বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। এটা ওনাদের রাজনৈতিক কথাই। তা না হলে পরে বাংলাদেশের একজন অনেক শক্তিশালী আইজিপি, পুলিশের প্রধান, তাকে আইনের আওতায় এনে জনগণের সামনে তাকে অপরাধী হিসাবে দাঁড় করানো, ইট ওয়াজ নট সো ইজি। সেনাবাহিনীর প্রধান, বড় বড় আপনার যারা প্রভাবশালী ব্যক্তি, তাদের দুর্নীতির খোঁজ করা, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা, তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়া, এইগুলো কি আওয়ামী লীগের দুর্নীতি বিরোধী অভিযানের একটা অন্যতম প্রধান, আমাদের যে জিরো টলারেন্স, সেই জিরো টলারেন্সের প্রধান পদক্ষেপ। এবং আমি আপনাকে শেষ বলি, মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে অন রেকর্ড বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে, কেউ ছাড় পাবে না। কেউ ছাড় না পাক এবং রাজনীতি সাধারণ মানুষের জন্য করা হয়, তারা এই রাজনীতি থেকে উপকৃত হোক, সেই প্রত্যাশা রেখেই আজকের আয়োজন শেষ করতে চাই। প্রযুক্তি বাংলাদেশ, ডিবিসির সঙ্গেই থাকুন।